বাংলাদেশ খেলাফত মজলিস আহত আজকের এই সংবাদ সম্মেলন আমাদের সময় ছিল 1টা বাজে শুরু করার কথা, কিন্তু দেরি হয়ে গেল শুরু করতে। এই জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে, আপনারা বিষয়টা ক্ষমা করে দেবেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিরোনাম, 13 জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের সারা দেশে ক্যান্ডিডেট ঘোষণা করব। তো আমি প্রোগ্রাম শুরুতে আমাদের আগে পরিচয় করে দিচ্ছি। আমাদের বাম দিকে আছেন যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি, এরপরে যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমির, এরপর সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, আমি মহাসচিব জাওয়াদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল, পিছনে প্রকাশনা সম্পাদক হারুন রশিদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনান জালালি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, অফিস সম্পাদক রুহুল আমিন খান, আমাদের বাইতুল মাল সম্পাদক ফজলুর রহমান, আমাদের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনায়েদ সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ। তো আমরা 300 আসনেই আমরা তালিকা পেয়েছি এবং সংগ্রহ করেছি। আমাদের অনেক আসনে একাধিক প্রার্থী আছে। আজকে আমরা প্রথম ধাপে আমরা 2 ধাপে আমরা তালিকা প্রকাশ করব। তো আজকে আমরা প্রথম ধাপে 223 জন প্রার্থীর তালিকা আমরা চূড়ান্ত করেছি, যেটা আমাদের আমির ঘোষণা করবেন। বাকি যেই আসনগুলো রয়ে গেল, এগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ হয়তো আপনার 15-20 দিনের মধ্যে আমরা বাকি প্রার্থীগুলো বাছাই করে আমরা চূড়ান্ত করে আবার ডিক্লারেশন করব। আর এখন আপনাদের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রথম ধাপে আংশিক 223 জন মোট তালিকা ঘোষণা করবেন, এবং ঘোষণা করার পরে সমসাময়িক যে রাজনৈতিক বিষয়, এই বিষয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ খেলাফত মজলিস আহত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং নেতাকর্মীরা। আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে 13 জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মূলক এই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশ এবং জাতির কল্যাণে আমরা আগামী নির্বাচনে আমাদের সাংগঠনিক ভূমিকা এবং আমাদের তৎপরতা, আমাদের চিন্তা ভাবনা তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি। বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ
মতামত প্রদান করেছে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এক্ষেত্রে সুচিন্তিত মতামত রয়েছে। আমরা বর্তমানে লক্ষ্য করছি যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী 2024-এর জুলাই বিপ্লবের পর জুলাই বিপ্লবের যে সকল অংশীজনরা ছিলেন, যে রাজনৈতিক পক্ষগুলো, তাদের মধ্যে অন্যান্য বিষয়ের মতো নির্বাচন ব্যবস্থা নিয়েও একটা স্পষ্ট মুখোমুখি এবং মতপার্থক্যের একটা জায়গায় তারা অবস্থান করছেন। বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরের মতোই জুলাই বিপ্লবের অংশীজনদের মধ্যে বাংলাদেশের এই পরিস্থিতিতে, বাংলাদেশের রাজনৈতিক সংকটকালীন এই সময়ে মুখোমুখি যে কোনো সংঘাতমূলক অবস্থাকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রত্যাখ্যান করে। বরং বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরের মতোই জুলাই বিপ্লব এবং ফ্যাসিবাদী আমলে ফ্যাসিবাদ কর্তৃক নিপীড়ন এবং নির্যাতনের শিকার সকল সংগঠন এবং রাজনৈতিক পক্ষকে সহনশীলতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের গড়ে ওঠা ঐক্যকে দীর্ঘমেয়াদী ধরে রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানায় এবং বাংলাদেশ খেলাফত মজলিস সেই জন্য তার অব্যাহত ভূমিকা পালন করে চলেছে। সেই জায়গাটায় জাতীয় নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে যেই মতবিরোধ, যে চলমান নির্বাচনী ব্যবস্থার বিপরীতে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির যে নির্বাচনী ব্যবস্থার কথা জোরালোভাবে উঠে আসছে, সেই বিষয়েও বাংলাদেশ খেলাফত মজলিস অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি প্রস্তাবনা ইতিমধ্যে জাতির সামনে উপস্থাপন করেছে এবং আজকেও আমরা আপনাদের মাধ্যমে আবারও সেই বিষয়ে সকল বিবাদমান পক্ষগুলোকে এবং বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন এবং দেশের জনগণকে সেই বিষয়ে আমরা আহ্বান জানাতে চাই যে মাঝামাঝি একটি পন্থা যার মাধ্যমে বিবাদ নিরসন হতে পারে এবং আমরা ঐক্যের একটা জায়গায় উপনীত হতে পারি। তো আজকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হলো যে ত্রয়োদশ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী তার সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার রোড ম্যাপ তৈরি করেছে। সেই রোড ম্যাপের আলোকে আজকে আমরা দেশের 300 সংসদীয় আসনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসন থেকে আমরা আমাদের দলীয় প্রার্থিতা একটি প্রাথমিক সিদ্ধান্ত আমরা জাতির সামনে উপস্থাপন করব। তো আমরা সেইভাবে আমাদের দলীয় মনোনয়নে যে সকল দায়িত্বশীলরা নির্বাচনী মাঠে সংগঠনের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে নিজ নিজ আসনে, নিজ নিজ এলাকায় জনগণের সাথে গণসম্পৃক্ততা গড়ে তুলে তাদেরকে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করবার, নির্বাচনের মাঠে নিজেদের ভূমিকা সরব রাখার আমরা আজকে আহ্বান জানাব। এই হলো আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রধান লক্ষ্য। তো আমি প্রথমে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সর্বমোট 223টি আসনের সংসদীয় আসনের প্রার্থী তালিকা আপনাদের মাধ্যমে আমি জাতির সামনে উপস্থাপন করছি। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের যে সংসদীয় আসন সংখ্যা রয়েছে, আসন ক্রমিক নং, সেই ধারাবাহিকতাই আমরা আমাদের এখানে বিন্যস্ত করেছি। বিভাগওয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় 1 আমাদের মনোনীত প্রার্থীর নাম হাফেজ মীর মোর্শেদ তুহিন। জাতীয় সংসদ আসন নং 2 পঞ্চগড় 2 মৌলানা আবুল কাশেম। হান্নান লালমনিরহাট 3 মৌলানা ইসমাইল হুসাইন। রংপুর 1 মৌলানা মুনির রহমান।
সিদ্দিকী, রংপুর 4 মাওলানা আবু শাহমা, রংপুর 5 মাওলানা হেদায়েতুল্লাহ, রংপুর 6 মাওলানা মাহবুবুর রহমান, কুড়িগ্রাম 1 মাওলানা শহীদুল ইসলাম, কুড়িগ্রাম 2 মোহাম্মদ নুরউদ্দিন কাসেমি, কুড়িগ্রাম 3 ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, কুড়িগ্রাম 4 মুফতি শাহাদাত হোসেন, গাইবান্ধা 1 মুফতি মামুন মাহমুদ, গাইবান্ধা 2 হাফেজ আব্দুল মজিদ, গাইবান্ধা 3 মাওলানা শাহ আলম ফয়জি, গাইবান্ধা 4 মাওলানা সাইফুল ইসলাম, গাইবান্ধা 5 মুফতি ইউসুফ কাসেমি। এটা ছিল রংপুর বিভাগ। রাজশাহী বিভাগে জাতীয় সংসদের আসন নং 34 নির্বাচনী এলাকা জয়পুরহাট 1 প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়পুরহাট 2 মোহাম্মদ নাইম হোসেন, বগুড়া 1 মাওলানা শফিকুর রহমান, বগুড়া 6 মাওলানা ইহসানুল হক, বগুড়া 7 মাওলানা ইউসুফ হাবিবি, নওগাঁ 1 মাওলানা আব্দুল হক শাহ, নওগাঁ 2 মুফতি মুস্তাফিজুর রহমান, নওগাঁ 3 মুফতি নাসির বিন আসগর, নওগাঁ 4 মুফতি ইসরাফিল আলম, নওগাঁ 5 মোহাম্মদ খন্দকার রেজাউর রহমান টুকু, নওগাঁ 6 মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, রাজশাহী 2 মাওলানা আবুল বাশার হাফেজি, রাজশাহী 3 মাওলানা ফজলুল হক, রাজশাহী 4 মুফতি হাসান আল মামুন, রাজশাহী 6 মাওলানা ইয়াকুব আলী, নাটোর 1 মাওলানা আব্দুল আহাদ, নাটোর 2 মাওলানা মাহবুবুর রহমান মাহতাবি, নাটোর 3 মুফতি রুহুল আমিন টিঙ্কু সর্দার, নাটোর 4 মাওলানা জামির আহমদ, সিরাজগঞ্জ 1 মাওলানা আব্দুল সামাদ খান, সিরাজগঞ্জ 2 মোহাম্মদ আমজাদ হোসেন, সিরাজগঞ্জ 3 মুফতি আব্দুল রউফ, সিরাজগঞ্জ 4 মাওলানা শামীম রেজা, সিরাজগঞ্জ 6 মুফতি নজরুল ইসলাম, পাবনা 1 মাওলানা আমজাদ হোসেন, পাবনা 2 মাওলানা আলতাফ হুসাইন, পাবনা 3 মাওলানা মুফতি মফিজউদ্দিন, পাবনা 4 মোহাম্মদ আলামিন, পাবনা 5 মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ। এরপরে হলো খুলনা বিভাগ জাতীয় সংসদের আসন নং 73 নির্বাচনী এলাকা মেহেরপুর 1 মনোনীত প্রার্থীর নাম মাওলানা হুসাইন আহমদ, মেহেরপুর 2 মুফতি আবু হুরায়রা, কুষ্টিয়া 1 মোহাম্মদ আসাদুজ্জামান, কুষ্টিয়া 2 হাফেজ মাওলানা আরিফুজ্জামান, কুষ্টিয়া 3 মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া 4 ফজলে নূর বিকো, চুয়াডাঙ্গা 2 মোহাম্মদ জুবায়ের খান, ঝিনাইদহ 1 মোহাম্মদ আসাদুজ্জামান, ঝিনাইদহ 2 মাওলানা মিজানুর রহমান, ঝিনাইদহ 3 মাওলানা আলমগীর হোসেন, ঝিনাইদহ 4 মাওলানা ওসমান গনি, যশোর 1 মাওলানা নাজির উদ্দিন, যশোর 2 মাওলানা রুহুল কুদ্দুস, যশোর 3 মাওলানা রমিজ উদ্দিন, যশোর 4 মাওলানা মাসুম বিল্লাহ, যশোর 5 মুফতি মহিউল ইসলাম, যশোর 6 হাফেজ মাওলানা রাকিবুজ্জামান, নড়াইল 1 মাওলানা আব্দুর রহমান, নড়াইল 2 হাফেজ মাওলানা মুহসিন উদ্দিন, খুলনা 1 মুফতি ফিরোজুল ইসলাম, খুলনা 2 মুফতি শরীফ সাইদুর রহমান, খুলনা 4 মাওলানা মুজিবুর রহমান, খুলনা 5 মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, খুলনা 6 মাওলানা মনিরুল ইসলাম, সাতক্ষীরা 2 মুফতি হাবিবুল্লাহ, সাতক্ষীরা 3 হাফেজ মাওলানা আশরাফুজ্জামান, সাতক্ষীরা 4 মুহাদ্দিস মুস্তফা কামাল। বরিশাল বিভাগ জাতীয় সংসদ আসন নং 109 নির্বাচনী এলাকা বরগুনা 1 মনোনীত প্রার্থীর নাম মাওলানা হেলাল উদ্দিন ওসমানী, বরগুনা 2 মাওলানা নজরুল ইসলাম, পটুয়াখালী 1 মোহাম্মদ আব্বাস আলী, পটুয়াখালী 2 আলমগীর হোসেন, ভোলা 1 মাওলানা আলী আকবর, ভোলা 2 মাওলানা আব্দুল সালাম, ভোলা 3 মাওলানা রফিকুল ইসলাম, ভোলা 4 মাওলানা ইউসুফ রহমানী, বরিশাল 1 মোহাম্মদ ফখরুল ইসলাম, বরিশাল 2 মোহাম্মদ আশিকুর রহমান, বরিশাল 4 মাওলানা জুবায়ের গালিব, বরিশাল 5 মুফতি মোহাম্মদ সুলতান মাহমুদ, বরিশাল 6 মাওলানা মিজানুর রহমান, ঝালকাঠি 1 মুফতি নুরুল্লাহ আশরাফি, ঝালকাঠি 2 মুফতি আইয়ুব খান। জাতীয় সংসদ আসন নং 130 নির্বাচনী এলাকা টাঙ্গাইল 1 ঢাকা বিভাগের প্রার্থী মনোনীত প্রার্থীর নাম মুফতি রফিকুল ইসলাম, টাঙ্গাইল 2 মোহাম্মদ আমিনুল ইসলাম, টাঙ্গাইল 4 মাওলানা আব্দুল ওয়াজেদ, টাঙ্গাইল 5 মাওলানা জায়েদ হাবিব, টাঙ্গাইল 7 মাওলানা মনিরুজ্জামান খান, কিশোরগঞ্জ 1 মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, কিশোরগঞ্জ 4 মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর, কিশোরগঞ্জ 5 মাওলানা মোহাম্মদ আলী, কিশোরগঞ্জ 6 মাওলানা আতাউল্লাহ আমিন, মানিকগঞ্জ 1 মাওলানা হেদায়েতুল্লাহ, মানিকগঞ্জ 2 মাওলানা দিন মোহাম্মদ, মানিকগঞ্জ 3 মুফতি সাইদ নূর, ঢাকা 2 মাওলানা জাকির হোসাইন, ঢাকা 3 হাজি হুমায়ুন আহমেদ, ঢাকা 5 মাওলানা এহসানুল হক খান, ঢাকা 6 হাজি আকরামুল্লাহ, ঢাকা 10 মুফতি ইলিয়াস হামিদি, ঢাকা 11 হাফেজ মুজিবুর রহমান, ঢাকা 16 মুফতি মাহবুবুর রহমান কাসিমি, ঢাকা 18 মুফতি নিয়ামতুল্লাহ আমিন, ঢাকা 20 মাওলানা আবু সাইদ, গাজীপুর 5 গাজী রুহুল আমিন, নরসিংদী 1 আলহাজ মাহমুদুল হক ভুইয়া, নরসিংদী 2 মুফতি, নরসিংদী 3 মাওলানা রাকিবুল ইসলাম, নরসিংদী 4 মাওলানা নাসির আফিল ইসলাম, নারায়ণগঞ্জ 1 মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ 2 মাওলানা আশরাফুল ইসলাম, নারায়ণগঞ্জ 3 মাওলানা শাহজাহান শিবলি, নারায়ণগঞ্জ 4 হাফেজ মাওলানা আবু সাইদ, নারায়ণগঞ্জ 5 মোহাম্মদ আলামিন রাকিব।
রাজবাড়ী 1 মাওলানা ইলিয়াস মোল্লা, রাজবাড়ী 2 মাওলানা ইব্রাহিম খলিল, ফরিদপুর 1 মুফতি শরাফত হুসাইন, ফরিদপুর 4 মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর 1 মাওলানা শাহ আলম তালুকদার, মাদারীপুর 2 মাওলানা আব্দুস সুবহান, মাদারীপুর 3 মোহাম্মদ হুজাইফা মোল্লা, শরীয়তপুর 1 মাওলানা জালালউদ্দিন আহমদ, শরীয়তপুর 2 মোহাম্মদ দবির হোসেন শেখ, শরীয়তপুর 3 মুফতি কবির উদ্দিন। ময়মনসিংহ বিভাগ জাতীয় সংসদ আসন নং 138, নির্বাচনী এলাকা জামালপুর 1, মনোনীত প্রার্থীর নাম মাওলানা মোহাম্মদ আলী। জামালপুর 2 মুফতি আখতারুজ্জামান আনসারী, জামালপুর 3 মুফতি রফিকুল ইসলাম, জামালপুর 4 মুফতি মুখলিসুর রহমান জমিরি, জামালপুর 5 মাওলানা মোহাম্মদ আলী খান, শেরপুর 1 মাওলানা শফিকুল ইসলাম, শেরপুর 3 হাফেজ আনিসুর রহমান, ময়মনসিংহ 4 মুফতি মুশতাক আহমদ ফারুকি, ময়মনসিংহ 5 মুফতি হাবিবুর রহমান, ময়মনসিংহ 6 মাওলানা ফরহাদ হোসেন, ময়মনসিংহ 10 মোহাম্মদ মুমিনুল ইসলাম। সিলেট বিভাগ জাতীয় সংসদ আসন নং 225, নির্বাচনী এলাকা সুনামগঞ্জ 2, মনোনীত প্রার্থীর নাম মাওলানা নুরউদ্দিন আহমদ, সুনামগঞ্জ 3 মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ 4 মুফতি আজিজুল হক, সুনামগঞ্জ 5 মাওলানা সাদিক সালিম, সিলেট 1 মাওলানা ফখরুল ইসলাম, সিলেট 4 মাওলানা আবুল হাসানাত জালালি, সিলেট 5 মাওলানা রেজাউল করিম জালালি, মৌলভীবাজার 1 মাওলানা সাইফুল ইসলাম, মৌলভীবাজার 2 মাওলানা আবুল কালাম আজাদ, মৌলভীবাজার 4 মোহাম্মদ জানুল আবিদিন, হবিগঞ্জ 3 মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি। চট্টগ্রাম বিভাগ জাতীয় সংসদ আসন নং 243, নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 1, মনোনীত প্রার্থীর নাম মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী, ব্রাহ্মণবাড়িয়া 2 মাওলানা মাইনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া 3 মাওলানা মুহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া 4 মাওলানা জানুল আবিদিন, ব্রাহ্মণবাড়িয়া 5 মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকি, ব্রাহ্মণবাড়িয়া 6 মাওলানা আব্দুল মজিদ, কুমিল্লা 1 মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি, কুমিল্লা 2 মুফতি আব্দুল হাই মাক্কি, কুমিল্লা 3 মাওলানা আজহারুল ইসলাম, কুমিল্লা 4 মুফতি জামশেদ হোসেন হাবিবি, কুমিল্লা 5 মাওলানা মাহমুদুল হাসান শিমুল, কুমিল্লা 6 হাফেজ মাওলানা সুলাইমান, কুমিল্লা 7 মাওলানা জানুল আবিদিন, কুমিল্লা 8 মাওলানা নাইম হোসেন, কুমিল্লা 9 মুফতি মাহবুবুর রহমান, কুমিল্লা 10 মাওলানা সুলাইমান মীর, কুমিল্লা 11 মাওলানা শাহজালাল, চাঁদপুর 1 মুফতি আনিসুর রহমান, চাঁদপুর 2 মাওলানা আনোয়ার হোসেন, চাঁদপুর 3 মাওলানা লিয়াকত হোসেন, চাঁদপুর 4 মাওলানা মোহাম্মদুল্লাহ, চাঁদপুর 5 মাওলানা হাবিবুর রহমান, ফেনী 1 মাওলানা নাজমুল আলম, ফেনী 2 মাওলানা হারুনুর রশিদ ভুইয়া, ফেনী 3 মাওলানা এনামুল হক মুসা, নোয়াখালী 2 মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, নোয়াখালী 3 মুফতি শহীদুল ইসলাম, নোয়াখালী 4 মাওলানা আবুল কাশেম আমিনী, নোয়াখালী 5 মাওলানা আতিকুল্লাহ, নোয়াখালী 6 মাওলানা আজমির হোসেন, লক্ষ্মীপুর 1 মাওলানা বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর 2 মুফতি আহমদ হোসেন, লক্ষ্মীপুর 3 মাওলানা মোহাম্মদ ফয়সাল, লক্ষ্মীপুর 4 মুফতি আব্দুল মতিন, চট্টগ্রাম 1 মাওলানা জাফরুল্লাহ নিজামী, চট্টগ্রাম 2 মাওলানা আশরাফ বিন ইয়াকুব, চট্টগ্রাম 3 মোহাম্মদ দিদারুল ইসলাম, চট্টগ্রাম 4 মাওলানা মুফিদুল ইসলাম, চট্টগ্রাম 5 মাওলানা উজাইর আহমদ হামিদি, চট্টগ্রাম 6 মাওলানা কেম আলমগীর মাসুদ, চট্টগ্রাম 7 মাওলানা এরশাদুল আলম মাজিদ, চট্টগ্রাম 8 মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানী, চট্টগ্রাম 9 মাওলানা হুমায়ুন রাশেদ, চট্টগ্রাম আব্দুল কাদের নদভী, কক্সবাজার 3 মাওলানা মুহসিন শরীফ, কক্সবাজার 4 মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, পার্বত্য খাগড়াছড়ি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, পার্বত্য রাঙ্গামাটি মাওলানা আবু বকর, পার্বত্য বান্দরবান হাফেজ আব্দুস সুবহান। এই 300 জাতীয় সংসদ আসনের 223 জন প্রার্থীর প্রাথমিক তালিকা আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করলাম। চূড়ান্ত তালিকা হয়তো আবার কিছু পরিবর্তন হতে পারে। এর বাইরে অবশিষ্ট যেই আরও 77টি আসন রয়েছে সেগুলোতেও আমাদের প্রার্থী রয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই কার্যক্রম শেষে অচিরে ইনশাল্লাহ 300 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তালিকা পূর্ণাঙ্গ করা হবে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কারো? কোনো এর বাইরে আমরা আরো দুটো বিষয় আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা যাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম বিষয় হলো চলমান নির্বাচন ব্যবস্থা নিয়ে যে বিতর্ক, পিআর পদ্ধতি না চলমান পদ্ধতি, সেই বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস তার ভারসাম্যপূর্ণ একটা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছে ইতিমধ্যে। আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যদি সংসদে উচ্চ কক্ষ সাব্যস্ত হয় এবং সেটা সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে উচ্চ কক্ষে আমাদের মতামত হলো সম্পূর্ণ পিআর পদ্ধতিতেই
উচ্চকক্ষের সংসদ গঠিত হওয়া। আর এই উচ্চকক্ষ হোক বা না হোক, নিম্ন MMPR অর্থাৎ এই মিক্সড মেম্বার এই পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে পদ্ধতি, সেই পদ্ধতির প্রস্তাবনা আমরা করেছি। সেই প্রস্তাবনার ব্যাখ্যা হলো যে চলমান যে 300 ভোটের অনুপাত অনুযায়ী, রেশিও অনুযায়ী জাতীয় সংসদে প্রার্থী পায়নি, তারা তাদের সেই সংরক্ষিত আসনে বা বিশেষ আসনে তারা আনুপাতিক হারে সংসদ সদস্যের প্রতিনিধিত্ব পাবে। এটা স্পষ্ট দৃষ্টান্ত হলো এমন, যদি কোনো দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তারা সরাসরি ভোটে 150 আসনে বিজয়ী হয়, অর্থাৎ তারা সংসদের 50% আসন প্রাপ্ত হয়েছে, তাদের প্রাপ্ত ভোট যদি আনুপাতিক 50% হয়ে থাকে, তাহলে বিষয়টা তো 50% ভোট তারা পেয়েছে, কিন্তু 150টি আসন অর্থাৎ 50% 50 ভাগ আসন তারা পায়নি, বরং তারা তার চেয়ে কিছু কম পেয়েছে। যেমন তারা 140টি আসন পেয়েছে, কিন্তু তারা আনুপাতিক হারে কাস্টিং ভোটের 50% ভোট তারা পেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের 50% জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য আরও 10টি সংসদীয় আসন তাদের প্রাপ্য হয়, সেই 10টি সংসদীয় বিশেষ আসন তারা প্রাপ্ত হবে। এইভাবে যদি এমন হয় কেউ 5% ভোট পেল, কিন্তু জাতীয় সংসদে তার 5% হারে তার 15টি আসন পাওয়ার কথা, কিন্তু সে আসন পায়নি অথবা পেলেও 15টির চেয়ে কম পেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেই দল তাদের সরাসরি ভোটে প্রাপ্ত সরাসরি সংসদ সদস্যের বাইরে যেই অনুপাতের ভোট তারা পেয়েছে, সেই অনুপাতের প্রতিনিধিত্বের জন্য সমপরিমাণ আসন আনুপাতিক হারে তারা লাভ করবে। এইভাবে 300 আসন জাতীয় সংসদে নির্ধারিত থাকবে। এরপরে সংরক্ষিত আরও বেশ কিছু আসন, সেটা কখনো 50, কখনো আরও বেশি 100 হতে পারে, এই পরিমাণ সংসদীয় আসন সেটা ভোট সংগৃহীত হওয়ার পর, ভোট কাস্টিং হওয়ার পরে সেটা নির্ধারিত হবে, এবং সেই নির্ধারণের মাধ্যমে ফুল জাতীয় সংসদের সংখ্যাধিক্যের ভিত্তিতে সরকার গঠন হবে। এটা হলো আমাদের প্রস্তাবনা, যেটা মিক্সড মেম্বারশিপ রিপ্রেজেন্টেশন যে পদ্ধতি, এই পদ্ধতির সুবিধাটা হলো অনেকগুলো। তার মধ্যে প্রধান সুবিধা হলো যে বর্তমান যে চলমান যেই নির্বাচনী ব্যবস্থা, এর মধ্যে একটা শুভঙ্করের ফাঁক রয়েছে, সেই শুভঙ্করের ফাঁক দূর হবে, এবং এর বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতির যে সমালোচনার দিক, তার যে দুর্বলতার দিক, সেই দুর্বলতা থেকেও রাষ্ট্র এবং সংসদ মুক্তি পাবে। বর্তমান প্রচলিত নির্বাচনী ব্যবস্থার যে শুভঙ্করের ফাঁক বলছি আমরা, সেটা হলো এই যে বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থা জাতীয় সংসদে মূলত ম্যাক্সিমাম ভোটাধিকার প্রয়োগকারী ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদ নিশ্চিত করে না, বরং অর্ধেকের চেয়েও অনেক কম ভোটারের রিপ্রেজেন্টেশন হয় জাতীয় সংসদে। দেখা গেছে, আমরা যদি তুলনা করি 2001 অথবা 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে একটি দল 230 অথবা 270-এর কাছাকাছি আসন তারা পেয়েছে, অথচ তাদের প্রাপ্ত ভোটের অনুপাত ছিল সর্বোচ্চ 35% বা 40%-এর কম, আর তার বিপরীত দিকে ভোট ছিল 60% বা 65%। তো তারা সর্বমোট সাকুল্যে 35% ভোটের প্রতিনিধিত্ব নিয়ে সংসদ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, আর তাদের বিপরীতে 65 থেকে 70% যারা ভোটাধিকার প্রয়োগ করলো, তাদের ভোট এবং তাদের মতামতের কোনো মূল্যায়ন চলমান যে ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, এই ব্যবস্থাকে জনগণের ব্যবস্থা বলা হলেও আসলে মূলত মাস পিপল, অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটাধিকার প্রয়োগকারী, তাদের কোনো প্রতিনিধিত্ব বর্তমান বিদ্যমান ব্যবস্থায় নিশ্চিত হয় না, বরং সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার প্রয়োগকারীর প্রতিনিধিত্ব এখানে থাকেই না, সংখ্যালঘিষ্ঠ ভোটাধিকারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হয়। কাজে এটা একটা বড় ধরনের দুর্বলতা।
গণতান্ত্রিক ব্যবস্থার যে মূল চেতনা, সেই চেতনার সাথে এটা সাংঘর্ষিক। কাজে এই জন্য আমরা এই পদ্ধতির বিলোপ চাই। বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না, এজন্য যে পিআর পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো সেক্ষেত্রে সরকার এবং সংসদের আনস্টেবিলিটির সংখ্যা সকলে করছি, এবং জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে না। এই সকল দুর্বলতার দিকগুলো থেকে মুক্ত হয়ে আমরা যে মিক্সড মেম্বারশিপের যেই পিআর পদ্ধতির প্রস্তাবনা করছি, সেখানে 300 আসনের প্রত্যেক আসনের সরাসরি এলাকার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে, আবার সারা দেশের সকল ভোটারদের মিনিমাম রিপ্রেজেন্টেশন জাতীয় সংসদে। আমরা মনে করি যে চলমান এই বাংলাদেশ খেলাফত মজলিস উত্থাপিত এই মিক্সড মেম্বারশিপ পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উন্নত বিশ্বের অনেক দেশেই এই মিক্সড মেম্বারশিপ যেই রিপ্রেজেন্টেশন পদ্ধতি সেটা কার্যকর রয়েছে, এবং সেই সকল দেশগুলোতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বই জাতীয় সংসদ নিশ্চিত করতে পেরেছে। সেই সাথে আজকে আমরা আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতির সামনে আরেকটি বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করতে চাই। সেটি গতকাল আমরা দেখেছি যে গতকাল 16ই জুলাই বাংলাদেশের দক্ষিণবঙ্গের গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রার পথসভা ছিল, সেই পথসভা শান্তিপূর্ণভাবেই তারা সেখানে আয়োজন করেছে এবং প্রশাসন থেকে অনুমতি সাপেক্ষেই তারা তাদের সেখানে এই সমাবেশের ব্যবস্থাপনা এবং আয়োজন সম্পন্ন করেছিল। কিন্তু সেখানে সেই বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী সেখানে অতর্কিতে সেই একটি শান্তিপ্রিয় সমাবেশে হামলা পরিচালনা করে এবং ব্যাপক হামলাযজ্ঞ পরিচালনা করে আক্রমণ চালিয়ে অস্ত্রশস্ত্র প্রয়োগ করে তারা সেখানে মানুষের জানমালের ব্যাপক হানি ঘটায়, নিরাপত্তা বিঘ্নিত করে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করার পরেও এই ফ্যাসিবাদী সরকারের তাদের এই সন্ত্রাসী বাহিনীগুলো তারা প্রশাসনের 144 ধারা জারিরও কোনো তোয়াক্কা করেনি, বরং তারা সেখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপির গোপালগঞ্জের গতকালকের সমাবেশে আওয়ামী দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সেই সাথে সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাই। আমরা আবারও সকলকে এই ব্যাপারে সতর্ক করছি যে পতিত স্বৈরাচারী দেশবিরোধী বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা লুণ্ঠনকারী ইতিহাসের বর্বরতম স্বৈরশাসক ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নিপীড়িত নির্যাতিত সকল রাজনৈতিক দল এবং পক্ষগুলো তারা এখনও ফ্যাসিবাদের মোকাবেলায়, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্য ধরে রাখা তাদের ঐতিহাসিক দায়িত্ব। নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই রাজনৈতিক প্রতিযোগিতা এত দ্রুত এত অল্প সময়ে রাজনৈতিক হানাহানিতে পরিণত হওয়াটা কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু হতে পারে না। এই জন্য আমরা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদাত্ত আহ্বান জানাই যে প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকবে, ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐক্যকে অটুট এবং বহাল রাখতে হবে। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসও সেই জন্য ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও করবে। সকল রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিলোপ করার যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সর্বোচ্চ ভূমিকা পালন করবে। সেই সাথে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, আক্রমণাত্মক ভাষায় তারা বক্তব্য দিচ্ছেন, রাজপথে অশালীন নানা স্লোগান এবং অশালীন বক্তব্যের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে
এটা বিনষ্ট করা হচ্ছে, কলুষিত করা হচ্ছে। এই জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের বিরোধ থাকবে, মতামত প্রকাশের স্বাধীনতা সকলের থাকবে, ক্ষোভ প্রকাশ করার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার সকলে ভোগ করব। কিন্তু সেই অধিকার ভোগ করতে গিয়ে আমরা কোনোভাবেই যেন আমাদের দেশের শান্তিপ্রিয় রাজনৈতিক পরিবেশকে কলুষিত না করি এবং একে অপরের বিপক্ষে মারমুখী কোনো ভাষা বা শব্দ প্রয়োগ করে, বিশেষ করে নেতৃবৃন্দ মারমুখী ভাষা প্রয়োগ করে নিজের দলের সাধারণ নেতাকর্মীদেরকে ভিন্ন দলের বিপক্ষে এভাবে উস্কানি দিলে দেশের রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হবে। সেই ক্ষেত্রে দেশের জন্য এবং নির্বাচন যেই আমরা আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন আমরা পরিবেশ সৃষ্টি করতে থাকলে এভাবে হানাহানি নির্বাচনী ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। কাজেই সেই জন্য আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলকে এক্ষেত্রে সংযত ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। প্রস্তুত নাই নাকি? আপনাদের আমাদের তো আরো আসন বাকি আছে না?